যে কথাগুলো বলা হলো তার ভিতরে দেখা যাবে যে আসলে অনেক কথাই চলে আসছে, আমার এই বৈশিষ্ট্যের আলোচনার অনেক কথা চলে আসছে, তারপরেও এখানে শুধু স্পেসিফিক আপনাদের সামনে একটু দেখেন। অতীন্দ্রিয় বলা হয়েছে, ম্যাটেরিয়াল যারা চিন্তা করেন, বস্তুগত যারা চিন্তা করেন, জীবনী শক্তিকে অন্য কিছুর সাথে যারা চিন্তা করেন, তারা বোধ হয় মানে হোমিওপ্যাথির জীবনী শক্তিকে বুঝতে কষ্ট হবে তাদের জন্য। স্বয়ংক্রিয়ের কথা আগেই বলেছি, স্বাধীন, সে স্বাধীনভাবে কাজ করে বলেছি, গতিশীলের কথা বলেছি, বিচার বুদ্ধিহীন এইটার উদাহরণ দিয়েছে, সহজাত, এটা এটা জীবনের সাথে লেগে আছে, মানে যেরকম দেহ আত্মা যেইভাবে করে যখন থেকে সংযুক্ত হয়ে গেল তখন থেকে জীবনী শক্তি সহজাতভাবে স্বাভাবিকভাবে এটা পরিচালিত হচ্ছে, এটাকে এখান থেকে ভিন্ন করা যাবে না, আপনি যে ব্যাখ্যাই দেন। গঠন প্রবৃত্তিযুক্ত, এটা দেহযন্ত্রকে স্বাভাবিক প্রক্রিয়ায় গঠন করে যায়। যদি বাধা বন্ধনহীন চলতে থাকে তাহলে সে গঠনই করতে থাকবে। সে আর কিন্তু বাধা দিলে সে আবার, বাধা যদি শক্তিশালী হয়ে যায় সে তার পক্ষে চলে যাবে, কিছুক্ষণ আগেই বলছি। সামঞ্জস্য বিধায়ক, যেখানে যা লাগবে, যেখানে যা লাগবে, চোখে চোখ যদি থাকে সেখানে পানি লাগলে পানি সাপ্লাই করবে, মুখে লালা জিহ্বা আছে লালা সাপ্লাই করবে, মানে যেখানে রক্তের মধ্যে যা যা দরকার আছে, মনোসাইট বা অন্য কোনো আইটেম যা থাকবে, হিমোগ্লোবিন যেমন রাখা দরকার তেমন, অর্থাৎ যা দরকার শরীর যন্ত্রের মধ্যে সমস্ত কিছু সামঞ্জস্য বিধান করা, যথাযথভাবে করা, তাকে লালন করে রাখা, তাকে সুসামঞ্জস্য করে রাখা জীবনী শক্তির কাজ। বাইরের থেকে বিশৃঙ্খল করে যদি বড় প্রভাব হয় সে সেখানে তা করবে না। কেমন বিশৃঙ্খল হয়ে গেলে আবার আরেকটি শক্তি লাগবে, সেটা কিন্তু ঔষধ শক্তি পরে আলোচনায়, আমি একটার সাথে আলোচনা একটা জড়ায় দিচ্ছি না, যাতে একটা জিনিসই আমরা বুঝতে চেষ্টা করি। তাইলে জীবনী শক্তির কাজ কি? সহজ কাজ। সুস্থ অবস্থায় জীবনী শক্তির কাজটা কি? কিছু যা আলোচনা করলাম তার কিছু অংশ থাকবে এখানে, ওইটার জিনিসটা আমি আলোচনা করব। দেহের ইন্দ্রিয় বৃত্তি সহ যান্ত্রিক কার্যবিধান করা, হাত যেরকম কাজ করতে চায় সে তার যেরকম কাজ করতে চায় সেভাবে কাজ করতে দেওয়া, পা যেভাবে কাজ করতে চায় তা করতে দেওয়া, যে ইন্দ্রিয় যেভাবে কাজ করতে চায় সেভাবে তাকে কাজ করতে দেওয়া, সুযোগ করে দেওয়া, দেহের সকল অংশকে সুষ্ঠুভাবে সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণ করা, কোথাও রক্ত একটু বেশি দেবে কোথাও কম সাপ্লাই দেবে এইটা না, যদি বিঘ্ন না ঘটে তাহলে স্বাভাবিক প্রক্রিয়ায় সে এই কাজটা করতে সাহায্য করবে, অবাধে দেহযন্ত্রকে ব্যবহার করবে, কারো কোনো বাধা শুনবে না, আত্মা তাকে বাধা দেয় না, কাজেই সে কারো বাধা মানে না। হ্যাঁ, আত্মা কি আরেকটা ফাংশন করেছে, মন, মন এই মনের ব্যাপারে আমি পরবর্তীতে আসবো, ওটাকে আমি আলাদা করে রাখছি। তো শরীর যন্ত্রকে সঞ্জীবিত রাখা এটা দরকার, দেহযন্ত্র পরিচালিত করাই তার আসলে কাজ। এই কাজের মধ্যে আপনি অন্য কাউকে এই কাজের অধিকার যদি দেন, অন্য কোনো শক্তিকে যদি কাজের অধিকার দেন, তাইলে সেখানে গন্ডগোল বাজা অনিবার্য। অন্য দিচ্ছে, আমি এই জন্য বললাম আমি সামনের দিকে যাব, কথাটা বলবো আমি। আচ্ছা, জীবনী শক্তির আক্রান্ত অবস্থা কি হয়? জীবনী শক্তি আক্রান্ত যদি হয়, এতক্ষণ জীবনী শক্তির পরিচয়টা দিলাম, আক্রান্ত হলে কি হয়? কেবলমাত্র অসুস্থ জীবনী শক্তি রোগ, সুতরাং রোগও এক ধরনের শক্তি, এটা 12 নম্বর অ্যাফোরিজমের মধ্যে অ্যানিম্যান বলছেন। ভেষজসমূহ স্বতন্ত্র এক প্রকার সংক্রমণ প্রক্রিয়া দ্বারা মানুষের স্বাস্থ্যকে সুনিশ্চিতভাবে পরিবর্তন করতে পারে, দেহকে অস্বাভাবিক গতিপথে পরিচালিত করতে পারে একটা ভিন্ন সংক্রমণ দ্বারা। সেই সংক্রমণটা কি? সামনে যেহেতু আলোচনা আছে সংক্রমণের, এই জন্য এই জায়গায় আমি কথাটা বলবো। তো আসেন, জীবনী শক্তির দাবি কি? আমাদের কাছে জীবনী শক্তি কি চায়? সহজ চাওয়া। দুটা পয়েন্ট আমি এখানে উল্লেখ করতে চাই। সুস্থতার জন্য রোগ শক্তি ও ঔষধ শক্তির সমন্বয় সাধন। যদি বিশৃঙ্খল হয়ে যায় জীবনী শক্তি কোনো কারণে, রোগ শক্তি তার মধ্যে চলেই আসে অশরীরী বাহ্যিক কোনো প্রভাবে অথবা অভ্যন্তরীণ প্রভাবে, রোগ শক্তি দ্বারা যদি আক্রান্ত হয়েই যায়, তাইলে
ঔষধ শক্তির যদি একজ্যাক্ট তেমন ঔষধ শক্তি হয়, সেই সূক্ষ্ম মাত্রাই হয়, যেমন রোগ শক্তি সূক্ষ্মভাবে আসে, তেমন যদি ঔষধ শক্তি সূক্ষ্ম মাত্রায় সেখানে করে, তাহলে এইটার সমন্বয় সাধন করে জীবনী শক্তি চায় যে আমাকে সুস্থ করে দেয়, যাতে আমি পূর্বের মতো ফাংশন করতে পারি। এগুলো সহজ কথা, মানে সমন্বয় সাধন, গন্ডগোল নাই, স্বাভাবিক অবস্থায় নিয়ে আস, এইটাই চায়। উচ্চ শক্তিকৃত ভেষজের মধ্যে অদৃশ্যভাবে নিহিত ভেষজ পদার্থের অনাবৃত অতীন্দ্রিয়ভাবে ক্রিয়া প্রকাশ করে। এই যে ক্রিয়া উচ্চ শক্তিকৃত ভেষজের মধ্যে, উচ্চ শক্তিকৃত লাগবে কেমনভাবে? 246 নম্বর অ্যাফোরিজম অনুযায়ী, আপনার মন মতো আমার মন মতো নয়, অদৃশ্যভাবে, তার মধ্যে অদৃশ্য অবস্থায় আছে, ভেষজ পদার্থের অনাবৃত করতে হবে, স্থূল করলে হবে না, অতীন্দ্রিয়ভাবে ক্রিয়া প্রকাশ করে ডায়নামাইজেশন পদ্ধতির মাধ্যমে। যদিও এখানে এইটার আলোচ্য বিষয় নয়। এই দুইটা দাবি, যে এই অতীন্দ্রিয় ক্রিয়া প্রকাশ করে তাকে যেন সুস্থ করে দিতে পারে, এটা তার দাবি। দুটো জিনিস দাবি, বেশি না। এই দাবিটা পূরণ করার জন্য এই হোমিওপ্যাথি আছে। আমরা সংক্ষিপ্ত রূপে যে কথাটা বলতে চাই, জীবনে জীবনী শক্তির ভূমিকা অনিবার্য, অস্বীকার করার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। রুগ্নতা ও আরোগ্যের জীবনী শক্তির ভূমিকা অপরিসীম। রুগ্নতার ক্ষেত্রেও যেমন জীবনী শক্তির প্রয়োজন, আরোগ্যের ক্ষেত্রেও জীবনী শক্তির অস্তিত্বের প্রয়োজন, তাকে দরকারি, তাকে বাদ দিয়ে আমরা চলতে পারি না। অতীন্দ্রিয় উচ্চ শক্তিকৃত ভেষজ শক্তি ছাড়া জীবনী শক্তির বিশৃঙ্খলা দূরীভূত হতে পারে না। কিছুক্ষণ আগে যেই কথা বললাম তারই প্রতিধ্বনি এখানে করা হলো সংক্ষেপ হিসাবে, সব কথার মূল কথা। আসেন, আমরা প্রথম ধাপের আলোচনা শেষ করার পরে একটি বিষয় আলোচনা করেছি, জীবন বিরোধী উপাদানের গতিশীল প্রভাব নিয়ে একটু আলোচনা করি। তো দেখেন, চন্দ্র সূর্য যেরকম ঘোরে, হেনিম্যান এখানে অ্যাফোরিজম 11-র মধ্যে কতগুলো উদাহরণ দিয়েছেন, আপনারা পড়েছেন। লোহাকে যেমন চুম্বক শক্তি আকর্ষণ করে কোনো কিছু ছাড়াই, চুম্বক আকর্ষণ করে, এগুলো যান্ত্রিক নয়, অযান্ত্রিক। জোয়ার ভাটা হয় অযান্ত্রিকভাবে, একটা টানে, মাধ্যাকর্ষণ জড়িত টান বলেন, যে কোনো টানে হোক, নিয়ম আপনি নাম দিয়ে নিচ্ছেন, বেশ ভালো, কিন্তু সেটাও তো অদৃশ্য, দেখা যায় না, অদৃশ্য শক্তি, এগুলো দৃশ্য শক্তি না। এটা দেখার জন্য আপনার কোনো পরীক্ষা নিরীক্ষার দরকার নাই। এই শীতের দিন মাথায় চিরুনি দিয়ে চুলটা আসে, কতগুলা কাগজ ধরেন, দেখবেন যে সে চুম্বকের মতো উঠতে আসে। এখানে কোনো কিছুই লাগে না, কোনো কিছু, কোনো কোনো যন্ত্র নাই, অযান্ত্রিক, আপনি দিয়ে দেখাও যায় না কিভাবে গেল, এটা পরীক্ষা নিরীক্ষাও পাওয়া যায়, অদৃশ্য। সুস্থ মানবদেহে রোগ সৃষ্টিকারী অবস্থাটাও এইরকম গতিশীল একটা প্রভাব। কিভাবে আসে এটা আপনি জানেন। বসন্ত রোগী শুয়ে আছে পাশে, আপনারা দুজন শুয়ে আছেন, একজনকে আক্রমণ করলো, একজনকে আক্রমণ করলো না, এইটা কি করে আসলো, এইটা পরীক্ষা নিরীক্ষা ধরা পড়বে না। তার জীবাণু আসলো নাকি, আপনার ভিতরে প্রবণতা ছিল বিধায় আসছে। এটার ভিন্ন অন্য সময় আলোচনা অন্য জায়গায় আছে, হবে। স্বাস্থ্যকে পুনরায় প্রতিষ্ঠা করার জন্য এই জীবনী শক্তির উপর গতিশীল প্রভাব বাস্তবিক পক্ষে একটি সংক্রমণ প্রক্রিয়া, যান্ত্রিক নয়। এটা প্রভাব বিস্তার করে। একটা দুর্গন্ধ, আমি যেখানে কথা বলছি মনে করেন না, জানলার পাশে একটা দুর্গন্ধ, আমি এখন থাকতে পারতেছি না, বমি করতেছি প্রচণ্ডভাবে, লেকচার বাদ দিয়ে আমার বমি আসতেছে, এটা একটা সংক্রমণ প্রক্রিয়া। এইটা এই ঘ্রাণ এখানে কোনো যান্ত্রিক বিষয় নয়, দূরে, অনেক দূরে, তার 10 হাত দূরে, কিন্তু তারপরও আমার ভিতরে যে এফেক্টটা হচ্ছে এটা যান্ত্রিক নয়, অদৃশ্যভাবে হচ্ছে। ঔষধও রোগও এই অযান্ত্রিকভাবে অদৃশ্যভাবেই কাজ করে, আর ঔষধেরকেও অদৃশ্যভাবে কাজ করার মতো যোগ্যতায় সৃষ্টি করে নিতে হবে। জীবনী শক্তির উপর গতিশীল প্রভাব বাস্তবিক পক্ষে এই জন্য বলা হয় এটার প্রভাবটা হলো একটা সংক্রমণ প্রক্রিয়া, স্বাভাবিক, যান্ত্রিক নয়। আসলে মানুষের ব্যাপারে, জীবন্ত মানুষের কথা আমরা জানি, তার ভিতরে আত্মা আছে, দেহ আছে, এই দুইটা মিশ্রণ হইলেই দেখেন স্থূল থেকে সূক্ষ্মর দিকে আসা খুব ইজি,
সূক্ষ্ম স্থূলের থেকে সূক্ষ্মর দিকে আপনি ধীরে ধীরে যেতে পারবেন, কিন্তু একেবারে সূক্ষ্ম থেকে স্থূলের দিকে যেতে পারবেন না। বাস্তবতা বিরোধী। উদাহরণ দিতে গেলে অনেক সময় লাগবে, আমার সময়টা মানে এমনি খুব দ্রুত শেষ হচ্ছে মনে হয়। তো এই জন্য আত্মা আর দেহর মধ্যে একটা সংরক্ষক দরকার। এটার সমন্বয় সাধনকারী বলেন, এটা ব্যালেন্স করার জন্য ধরেন স্বাভাবিক একটা অবস্থা। আত্মা নিজে ফাংশন করে না, কিন্তু তার একটা মাধ্যম সৃষ্টি করে নিয়েছে বা আছে, যাকে আমরা মন বলে জানি, থিঙ্কিং, ফিলিং, উইলিং। এইটার পরিচয়ের মাধ্যমে মন আছে, তার জৈবিক চাহিদা আছে, সেই মনের মন ইচ্ছা করে, তার বুদ্ধি আছে, বিবেক আছে, তার স্মৃতি আছে। এইভাবে করে মনকে আমরা বিভিন্ন অ্যানালাইটিক্যালি ভাগ করে আমরা বুঝার চেষ্টা করেছি, মন আছে। আর মাঝখানে জীবনী শক্তির উপরে বেসিক করে সব কাজ করতে হয়। জীবনী শক্তি একটা প্ল্যাটফর্ম, এটা না হলে যেন কেউ কাজ করতে পারে না। ব্যালেন্স মেনটেন করার একটা বিষয়। এতক্ষণ যে আলোচনা করছি তার এই কথাটা, অন্তপক্ষে আমাদের যে কার্যক্রম, আত্মা নিয়ে আমরা কাজ করি না। আত্মার ধর্মীয় ব্যাপার, যারা আত্মা নিয়ে চিন্তা দার্শনিকগণ করবেন। আমরা চিকিৎসা জীবনে নেমে আসি, আমাদের দেহটা দরকার, আমরা জীবনী শক্তিকে দরকার, বুঝার দরকার আছে, মনের ফাংশনটাকে বুঝার দরকার আছে। এই বুঝটা হলেই হবে। এই জন্য স্বাস্থ্য সম্পর্কে আমাদের বর্তমান একেবারে লেটেস্ট যে স্বাস্থ্য সম্পর্কে ধারণা দিয়েছে, যে সোশ্যাল দিক থেকে ভালো স্বাস্থ্য তাকেই বলবে সমাজের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকবে, তার স্বাস্থ্য স্বাভাবিক, তার দেহটা সামঞ্জস্য যেভাবে থাকা দরকার সেভাবে থাকবে। আর মানসিক অবস্থাটা তার গ্রহণযোগ্যতা থাকবে, মানসিক অবস্থা সাবলীল থাকবে, তার আধ্যাত্মিক মানসিক দিকটাও ভালো লাগবে। কারণ এইটা বর্তমান, এইটা একটা বিজ্ঞান যারা আছেন, বিশেষ করে স্বাস্থ্য বিভাগের হুর থেকে পরিচালিত, তারা এই স্বাস্থ্য সম্পর্কে যে সংজ্ঞাটা দিয়েছেন সেখানে এইটা। আর বিশেষ করে স্বাস্থ্য সম্পর্কে আমাদের বর্তমান যুগের হোমিওপ্যাথ একজন বিখ্যাত ডাক্তার ভিতর খাস, তিনি এটার লেভেল ঠিক করেছেন। স্বাস্থ্যের কতগুলো লেভেল, মেন্টাল লেভেলটাকে তিনি বলেছেন, দৈহিক লেভেলটার কথা বলেছেন, ইমোশনাল একটা লেভেলের কথা চিন্তা করেছেন, যেখানে ইমোশন দ্বারা মানুষকে চেনা যায়। এই কথাটা জানার পরে আসলে মানুষটা কোথায় বিশৃঙ্খল হয়। জীবনী শক্তি, জীবন্ত মানুষ নিয়ে আমাদের কারবার, জীবনী শক্তি আমাদের দরকার। জীবন্ত মানুষ আমাদের আসলে জীবন্ত মানুষ ছাড়া আমরা মৃত মানুষ নিয়ে কারবার করি না, অর্থাৎ মৃত মানুষের উপরে আমাদের ঔষধ কোনো কাজ করে না। অনেকে চ্যালেঞ্জ করে যে পারলে এই মরা মানুষটারে এক ডোজ ওষুধ খাওয়াইয়া দেখেন তো যে তার পাথরটা গলে কিনা। এভাবে অনেকে কি করে কথা বলে, ওইসব দিকে আমরা চিন্তার দরকার নাই। জীবন্ত মানুষ নিয়ে এই জীবন্ত মানুষ যখন বিশৃঙ্খল হয়ে যায়, এর জীবনী শক্তি আছে, আমরা এস্টাবলিশ করলাম যে জীবনী শক্তি আছে। এই জীবনী শক্তি যখন বিশৃঙ্খল হয়ে যায়, তখন দেহ মন বিশৃঙ্খল হয়ে যাবেই। দেহ মনেই বিশৃঙ্খলা আসবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ জীবনী শক্তি বিশৃঙ্খলতার কারণ কি তাইলে? কেন বিশৃঙ্খল হয়? জীবনী শক্তি বিশৃঙ্খলার মূলত কারণ অদৃশ্য রোগ উৎপাদক শক্তির প্রভাব। সেটা দৃশ্য না, অদৃশ্য, স্থূল না, সূক্ষ্ম। বংশগত রোগ প্রবণতা থাকতে পারে তার, বা সামাজিকভাবে অথবা বৈষয়িকভাবে নিয়ম ভঙ্গ বা বাহ্যিক পরিবেশগতভাবে তার উত্তেজক কিছু কারণ থাকতে পারে। তাহলে অস্বাভাবিক কিছু, নিচে দেখেন, অস্বাভাবিক যদি এই প্রভাবগুলো পড়ে, তাহলে অস্বাভাবিক লক্ষণ সমূহ বিকাশ লাভ করে। তার দেহ ও মনে। কোথায় বিকাশ লাভ করে? তার দেহ ও মনে। এই অস্বাভাবিক লক্ষণ সমূহ আসবে দেহ ও মনের, এর বাইরে যাওয়ার কোনো যোগ্যতা নাই, এর বাইরে কিছুই নেই। দেহ মনের ভিতরে অস্বাভাবিক বিশৃঙ্খলাটাই আমরা খুঁজে পাবো। এর মধ্যে দেহের মধ্যে আর কোনো নাই, লক্ষণ ছাড়া, লক্ষণ সমূহ ছাড়া এটার মধ্যে কোনো জার্ম নাই, কিছু নাই, কোনো জীবাণু নাই। জীবাণুটাও একটা লক্ষণ। প্যাথোলজিক্যাল যতগুলা সমস্যা আছে, যতগুলা মানে প্যাথোলজিক্যাল টার্ম আছে, যা আছে এখানে পরীক্ষা নিরীক্ষায় যা পাওয়া যায় সবগুলাই লক্ষণ, লক্ষণের বাইরে কিছু নেই। সবগুলাকে লক্ষণ ধরে মনের বিশৃঙ্খলাটাও লক্ষণ। লক্ষণ সমষ্টির এক সামগ্রিক অবস্থাটাই মূলত রোগ শক্তি, এর বাইরে এই তখন একটা শক্তি, এইটা হলো রোগ। তাহলে রোগটা আমরা পেয়ে গেলাম। রোগের উৎপত্তি আর বিকাশ হয় কি করে? রোগাক্রান্ত জীবনী শক্তি লক্ষণ সমূহ সৃষ্টি। এই যে রোগাক্রান্ত জীবনী শক্তি, এটা রোগ সৃষ্টি করে।
করে দেখেন, ধরেন আপনি সুস্থ মানুষ, একটা কাঁটা বিঁধলো আপনার পায়ে অথবা হাতে অথবা যেখানে একটা কাঁটা বিঁধলো অথবা কেটে গেল, আপনি কষ্ট পেলেন, দুঃখ পেলেন, বেদনা পেলেন, জ্বালা আপনার শুরু হলো, অথবা হুল ফুটানো জ্বালা। এই যে মানুষটা আপনি, এই মানুষটার মধ্যে যে মানুষটাকে এইভাবে ফুটানো, হুল ফুটানো হলো বা কাঁটা ফুটানো হলো, জীবনী শক্তি ছাড়া তো আর নাই, সে জীবনী শক্তি আছে। এই স্থূল কারণ যদি ধরি, এই রোগটা হলো, তাইলে এই কাঁটাটা হলো তার স্থূল কারণ। আর জীবনী শক্তির উপরে ভর করে জীবনী শক্তি সূক্ষ্ম কারণ, এটা যদি না থাকে তাইলে জীবনটা অন্যরকম হয়ে যাবে। এই সূক্ষ্ম কারণটা এখানে ছিল বিধায়, তাহলে কি ঘটলোটা কি? আক্রান্ত জীবনী শক্তি আক্রান্ত হলো, পুরো মানুষটা আক্রান্ত হলো না। তার হাত পা ঠিক আছে, তার দেহ ঠিক আছে, সব ঠিক আছে, তার আত্মা ঠিক আছে। দেখেন প্রয়োজনীয়তাটা কোথায়। তাইলে তার জীবনী শক্তি বিশৃঙ্খল হয়ে গেল, হওয়ার ফলে তার মধ্যে কিছু ক্রিয়া প্রতিক্রিয়া দেখা যায়। আক্রান্ত হলো জীবনী শক্তি। জীবনী শক্তি আক্রান্ত হলে জীবনী শক্তি কিন্তু বাঁচতে চায়, প্রথম ধাক্কায় সে একটু বাঁচতে চায়, আগের যে অবস্থায় ছিল সেই অশান্ত অবস্থায় থাকতে চায়, তাকে থাকতে দেওয়া হচ্ছে না, সে আক্রান্ত হয়ে গেল। তাহলে ঘটলো কি? এই যে সে চায়, তখন সে চাওয়ার জন্য বাইরে সে কিছু ঘটনা ঘটাবে, আর্তনাদ করবে। ঘরে আগুন লাগলে যেমন বদ্ধ দরজা থাকে, জানলা দিয়া হোক, কপাট দিয়া হোক, মানুষ সব ভেঙে চুরে যেতে চায়, জীবনী শক্তিও দেহযন্ত্র থেকে বেরিয়ে যেতে চায়, প্রস্ফুটিত হতে চায়, বাইরে চলে আসতে চায়, প্রকাশ করতে চায়, আমাকে বাঁচাও। এই যে আকুতি তার, এই যে আর্তনাদ, আর্তনাদের ভাষা, আকুতির ভাষা, এই যে তার জীবন যন্ত্রণার ভাষা, দ্যাট ইজ কল ডিজিজ, রোগ। এই হলো রোগ। এখানে কি হয়? হয় ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় দ্বারা সে আর জিনিস পাবে কোথায়? তার তো আছে দেহ, জীবনী শক্তির আছে দেহ, দেহের মধ্যে ফুটে দেয়, যন্ত্রণা সৃষ্টি করে যায়। তখন সে যন্ত্রণা কিভাবে দেবে? সে যন্ত্রণাটা জীবন বুঝবে কি করে? সে যন্ত্রণা দগ্ধ। এই কাটার যন্ত্রণাটা সে পৌঁছাবে স্নায়ুর মাধ্যমে, স্নায়ুর মাধ্যমে পৌঁছাবে। স্নায়ু যেখানে পৌঁছানোর দরকার সে ব্রেনের মধ্যে পৌঁছে দেবে। তোমাকে কাটা ফুটানো হয়েছে, তুমি যন্ত্রণাদগ্ধ, তোমার বেদনাটা ফুল ফুটানো বেদনা, অথবা সেখানে রক্ত ঝরছে, অভ্যন্তরীণ কোনো পরিবর্তন আসবে। এইটা হলো রুগ্নতার সামগ্রিক একটা অবস্থা, এই আর্তনাদের ভাষাটা। এখন এটাকে ভালো করবেন কি করে? রোগ হয়ে গেল, রোগের বিকাশটা হয়ে গেল। এখন আপনি ভালো করবেন কি করে? উল্টা, একেবারে উল্টা চলে আসেন, একেবারে উল্টা। এই আক্রান্ত জীবনী শক্তির আছে, মানুষটা আছে, তার স্বাভাবিক জীবনী শক্তি আছে, সব আছে। এর যে আর্তনাদের ভাষাটা, রুগ্ন অবস্থার সমগ্র যে স্বরূপ, এটা মাইনাস করে দেন, মাইনাস করে দেন। কি করে মাইনাস করবেন? আপনি ওই রকম সূক্ষ্ম শক্তির ভেষজ ডায়নামাইজেশনের মাধ্যমে তার ভিতরে প্রয়োগ করলে, ঠিক সদৃশ যদি হয়, তাইলে তার আক্রান্ত রোগ অবস্থার সমগ্র স্বরূপ চলে যাবে, সব চলে যাবে, কিছু থাকবে না, কিছু থাকবে না, কোনো প্যাথোলজি থাকবে না, কিছু থাকতে পারে না। 8 নম্বর অ্যাফোরিজমের মধ্যে বলা হয়েছে, লক্ষণ সমষ্টি চলে গেলে, মানে এইটা কোনো রকম তার শরীরের মধ্যে কোনো রোগ থাকতে পারে না। হ্যানিম্যান চ্যালেঞ্জ করেছেন, পারলে হ্যানিম্যানের চ্যালেঞ্জটাকে কেউ গ্রহণ করে তার এগেনস্টে অন্য বই লিখুক। অনেক এখানে একটু কথা বলি, অনেকে অর্গানকে সংস্কার করার পিছনে লাগছে। আরে যদি লেখক মরে যায়, তাহলে কি আর সেটা আরেকজনের সংস্কার করলে সেটা সংস্কার হয়? এসব কথা বাজে কথা। পারলে আরেকটা বই লেখুক, থিওরি লেখুক, আরেকটা পদ্ধতি দেখ, আমাদের কোনো আপত্তি নাই। রুগ্ন অবস্থার সমগ্র স্বরূপ চলে যাবে, তখন কি হবে? শুধু স্বাস্থ্য, শুধু স্বাস্থ্য, আর জীবনী শক্তি খেলা করবে আনন্দ ঘন পরিবেশে। এই বিপরীত করবে, এই জিনিসটা হবে। তা আসেন আমরা বেশি কথা না বলে, আর একটা জিনিস খুব ভালো করে বলা দরকার ছিল। 13 নম্বর অ্যাফোরিজমের মধ্যে জড়বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা সার্জারির আওতাভুক্ত না, এরকম প্রাকৃতিক রোগসমূহ ভিন্ন মত যারা পোষণ করেন হোমিওপ্যাথির বিরুদ্ধে, তারা কি করেন? এই বলেন যে প্রাকৃতিক রোগসমূহ পৃথক সত্তা, দেহ আর জীবনী শক্তির বাইরে আরেকটা সত্তা, জীবাণু বলুক যা বলুক বলে। তারা মনে করেন রোগ অত্যন্ত সূক্ষ্ম বস্তু,
দেহের কোথাও কোথাও লুকিয়ে আছে। এইটাকে কাটতে হবে, খুঁজতে হবে, বের করতে হবে। এই ধারণাটা ভ্রান্ত ধারণা। রোগ অত্যন্ত সূক্ষ্ম বস্তু, দেহের কোথাও লুকিয়ে আছে, এই ধারণাটা গ্রহণযোগ্য নয়। ওষুধ দিয়ে তা দূর করতে হবে, এই ধারণাটা ঠিক না। অধিক ওষুধ প্রয়োগ যদি করে কেউ, তাইলে ঘটনাটা কি হবে দেখেন। অ্যানিম্যাল তারা অর্গানের মধ্যে উল্লেখ করেছেন, সিলভার নাইট্রেট দেবে, পারদ দেবে, আয়োডিন টিংচার, অনেক ঔষধের কথা। তাতে রোগ সৃষ্টি হয়, ঔষধ রোগ বেড়ে যায়, তখন জীবনী শক্তি বাঁচতে চায়, এইসব ঔষধের অত্যাচার থেকে আমাকে বাঁচাও, সে বাঁচতে চায়। চূড়ান্ত চেষ্টার ফলে দেখা যায় বাঁচতে পারে না, তখন সে আবার শক্তের ভক্ত, সে অন্য কিছু সৃষ্টি করে দেখাইয়া দেয়, অনুভব শক্তি হারিয়ে ফেলে, কোনো স্থানের উত্তেজনা বৃদ্ধি করে, কোনো স্থানের আয়তন বৃদ্ধি করে, টিউমার দিয়ে দেয়, কোনো স্থান শক্ত করে দেয়, কোনো স্থান সংকীর্ণ করে দেয়, শীর্ণতা এনে দেয়, শুষ্কতা এনে দেয়, বিকৃতি ধারণ করে, অঙ্গ বিকৃতি করে, ধ্বংস করে, পচাইয়া দেয়, কোনো স্থানে শীতলতা বা উষ্ণতা দেখা দেয়। ফলে দুরারোগ্য ব্যাধির আওতায়, ওইসব ভেষজ স্থূলমাত্রায় সেবন করলে দুরারোগ্য ব্যাধির আওতায় পড়ে যায়। এই জন্য আসলে রোগের কারণ কি জীবাণু? এখন পর্যন্ত মুমূর্ষ মানুষের অনেক জীবাণু আবিষ্কৃত হয় নাই, তাইলে কবে তারা মারা গেলে কি আবিষ্কার হবে? রোগের কারণ তো জীবাণু না। ডক্টর ক্যান্ট এই জন্য বলেন, মানুষ বাইরের কিছু থেকে আক্রান্ত হয় না, না হয় ব্যাকটেরিয়া থেকে, না হয় পরিবেশের দরুন। মানুষের অসুস্থতার কারণ তার নিজের ভেতরে। আমরা যাকে রোগ বলি তা লক্ষণ সমষ্টির মাধ্যমে প্রকাশিত ভাইটাল ফোর্সের পরিবর্তন ছাড়া আর কিছুই না। স্টুয়ার্ট ক্লোজ এ প্রসঙ্গে একটা কথা বলেন, আমি উল্লেখ না করে পারছি না। টিউমার, উদ্বেগ, ক্ষত, ব্যথা বা জ্বর যা কিছুই আমরা দেখি বা অনুভব করি, কিংবা মাইক্রোস্কোপ যে জীবাণু বা ব্যাসিলাসকে দৃষ্টিগোচর করে, তা আদৌ রোগ নয়। এর নেপথ্যে জৈব সত্তার মৌলিক সর্বত্র বিরাজিত জীবনী শক্তি নিহিত থাকে, যে মূলত ক্রিয়া করে ও যার উপর ক্রিয়া সম্পন্ন করে। এইটাই সঠিক কথা, এর বাইরে কোনো কথা নেই। প্রসঙ্গত আমি একটু বিতর্কিত বিষয় আমি উল্লেখ করি। আসলে আমি বিতর্কিত এ নিয়ে কোনো বিতর্ক বা ভিন্ন মত পোষণ করতে চাই না। জীবনী শক্তির আলোচনা করতে গেলে এটাকে একটু টাচ দিয়ে দিতে হবে। কেউ যদি আমার এই কথার সাথে একমত না হন, তাইলে আমার কোনো আপত্তি নাই, কাজে এটা নিয়ে কোনো বিতর্ক আমি করতে চাই না। আমার যা বিশ্বাস, আমি বিশ্বাসের আলোকে কথাটা বলছি। হোমিওপ্যাথি ইমিউনিটির শক্তি বৃদ্ধি করে, আমরা এটা বিশ্বাস করি। হোমিওপ্যাথি সুস্থ চিকিৎসায় মানুষের ভিতরে যে প্রতিরক্ষা শক্তি আছে, এইটা যেই নামেই ডাকো, এইটা বৃদ্ধি করে, প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি করে, এটা আমরা বিশ্বাস করি। বাট কিন্তু এ কথা আপনি বললে আমরা মানব না, এ কথা বলা ঠিক নয় যে জীবনী শক্তি মানে ইমিউনিটি। অনেকে বলে থাকেন, বিভ্রান্তিকর উক্তি বলে আমি মনে করি। ইমিউনিটি এমন একটি চলমান গবেষণার বিষয়, এখন পর্যন্ত যার লাস্ট ফিনিশিং হয়নি, বিজ্ঞান এখনো চলমান। এর উপরে যারা ইমিউনোলজিস্ট তারা নিশ্চিত হতে পারেননি তাদের ধারণার উপরে, তারা এই কথা কিছুতেই বলতে পারেন না যে আমরা কাজী, তাদের যেহেতু তারা নিজস্ব মতের উপরে এস্টাবলিশড না, তাদের ফাংশন নিয়ে, ইমিউনিটির ফাংশন নিয়ে এখনো চূড়ান্ত কথা বলতে পারেননি, যার জন্য জীবনী শক্তি আর ইমিউনিটিকে এক মনে করা হোমিওপ্যাথদের, এইটা বোধহয় হোমিওপ্যাথির দারিদ্র দশা। প্রাকৃতিক একটা বিষয়, বিজ্ঞান তার গতিতে চলবে, সেটা আমার বিষয়টাকে আমি ছেড়ে দিয়ে তার বিষয়টাকে এস্টাবলিশ করতে যাব। বর্তমান বিজ্ঞানের যেহেতু অপূর্ণতা অবস্থানেই আছে, কাজে সেইটা গ্রহণযোগ্য না আমার মনে হয়। প্রশ্ন এখানে উত্থাপন করাই যেতে পারে, কারণ ভাইরাস দিয়ে তো ইমিউনিটিও আক্রান্ত হয়। ভাইরাস দিয়ে ইমিউনিটি যত শক্তিশালী করা হোক, ঔষধ দিয়ে যত শক্তিশালী করা হোক, তারপরও সে আক্রান্ত হতে পারে। এমন ভাইরাস আছে, যেমন HIV ভাইরাস, ইমিউনিটি যত শক্তিশালী হোক, তার আক্রান্ত হতে পারে HIV ভাইরাস। HPV ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা যে ভাইরাসটি আছে, এই ভাইরাস দিয়ে গুগল সার্চ দিলেই আপনি HPV সম্পর্কে জানতে পারবেন, গুগল সার্চ দিলেই। এই ভাইরাস ইমিউনিটি শক্তিকে পাশ কাটিয়ে
এড়াইয়া সে আক্রমণ করে ধ্বংস করতে পারে। মহিলাদের বিশেষ করে জরায়ুর মুখের যে ক্যান্সার সে সৃষ্টি করতে পারে। আপনি যত শক্তিশালী করেন ইমিউনিটিকে, তাতে কিন্তু জীবনী শক্তির কথাটা এখানে আলাদা। কাজে বৈশিষ্ট্যের সাথে জীবনী শক্তির বৈশিষ্ট্যের সাথে এই কথাটা বনে না। ইমিউনিটি শক্তিশালী হওয়া না হওয়া তাইলে একই কথা। আপনি যে নাম দিয়ে করেন, এটা আমরা অস্বীকার করি না, ইমিউনিটি শক্তিকে আমরা স্বীকার করি। আমাদের ঔষধ এইটাকে শক্তিশালী করে, আমরা এইভাবে বিশ্বাস করি। জানা যায় স্প্যানিশ ফ্লুতে সাইটোকাইন স্টর্মের কারণে মারা পড়ছে, এমন লোক মারা পড়েছে যাদের ইমিউনিটি বেশি ছিল, তারা প্রতিরক্ষা ব্যবস্থা যাদের সুস্থ ছিল, ভালো ছিল, তারাই মারা করেছে। আপনি গুগল সার্চ করে দেখবেন সাইটোকাইন স্টর্মের, এটা শর্ট দিয়ে নেন, এটা লিখলেই আপনি ওটা সম্পর্কে জানতে পারবেন। ইমিউনিটির শক্তি বৃদ্ধিতেও এর সংক্রমণ হয়। কোভিড-19-এও এটা ঘটছে, জার্নালগুলোতে আসছে। যাই হোক, এ বিষয়টা আমরা বেশি আলোচনা করতে চাই না, আমরা অনেকটা শেষের দিকে। রোগ বিভাগ, এরপরে যে কথাটা বলতে চাই, জীবনী শক্তি আমাদের জন্য যে কথাটা বললাম সেই কথাগুলো আমরা মনে রেখে, রোগ দুইভাবে প্রকাশ পেতে পারে। একটা হলো আরোগ্যযোগ্য, আরেকটা হলো অনারোগ্যযোগ্য, আরোগ্যাতীত। অনেকে আবার আরোগ্যযোগ্যকে দুই ভাগে ভাগ করে, দুরারোগ্য। তো দরকার কি, আরোগ্য যেটা সেটা দুরারোগ্য হোক, যা হোক আরোগ্য। আরোগ্যযোগ্য চিহ্ন লক্ষণ সমষ্টি প্রকাশ করতে পারে, আর আরোগ্যাতীত লক্ষণ সুস্পষ্ট নয়, কারণ জীবনী শক্তি দুর্বল, আর ওখানে জীবনী শক্তি স্ট্রং। হেনিম্যান এইভাবে বলেন, এ ব্যবস্থায় তিনি এখানে একটা মজার কথা বলেছেন, 14 নম্বর অ্যাফোরিজম। এইটা যারা নাস্তিক তাদের আবার গাজাবা, তারা আবার ফুটনোট লেখে বলে যে এইটা গ্রহণ করা যায় না। তিনি লিখেছেন, এই ব্যবস্থাটি সর্বজ্ঞ মানব জীবন রক্ষকের অসীম করুণার সাথে সঙ্গতিপূর্ণ। এটা মহান স্রষ্টার দ্বার। যদি এই লক্ষণ সমষ্টি না দিত, ইন্দ্রিয়গ্রাহ্য লক্ষণ আমরা না পেতাম, তো কি আমরা আরোগ্য করতাম? তাহলে হোমিওপ্যাথি তো থাকতো না। আল্লাহ এটা দেখাইয়া দিচ্ছেন, এটা স্রষ্টা দেখাইয়া দিচ্ছেন। তিনি যেই ধর্ম অবলম্বী দেন, তিনি স্রষ্টা বিশ্বাসী ছিলেন। এ প্রসঙ্গে ডক্টর ক্যান্টের একটা কথা না করে পারবো না। দর্শন ব্যাখ্যা 10 নম্বর ব্যাখ্যায় তিনি একটা কথা বলছেন, অত্যন্ত চমৎকার। এই অধ্যায়ে আমরা মহান স্রষ্টা সম্পর্কে হেনিম্যানের স্বীকৃতি দেখতে পাই, খুব চমৎকার ভাবে দেখতে চাই। এ স্রষ্টা সম্বন্ধীয় পরিজ্ঞান দ্বারাই হেনিম্যান প্রকৃত মানুষ হতে পেরেছিলেন। অর্থাৎ ক্যান্টের ভাষাটা এমন যে মানুষ হতে হলে স্রষ্টার প্রতি বিশ্বাস অবশ্যই থাকতে হয়, আর হোমিওপ্যাথ হওয়ার আগে মানুষ হওয়াটা তার একান্তভাবেই দরকার। প্রকৃতপক্ষে দেহ ও জীবনী শক্তি সামগ্রিকভাবে এক। আপনারা চিত্র দেখে যা বুঝেন তাই, আলোচনার গতি আমার কমে যাবে। তো চিত্রের ভিতরে বলা আছে কি দেখেন, প্রকৃতপক্ষে দেহ ও জীবনী শক্তি সামগ্রিকভাবে এক। দেহ যা, জীবনী শক্তি। প্রথম আলোচনা যদি আপনি মনে করেন, তাহলে দেখবেন যে আমি কথাগুলো বলে আসছি, দেহের সাথে জীবনী শক্তি মিলে যায়, দেহের বাইরে জীবনী শক্তির অস্তিত্ব নাই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনী শক্তি তার ফাংশন করে যাচ্ছে। আর অসুস্থতা প্রকাশ করছে কি, অসুস্থতা যা, ওই যে এইখানে দেখানো আছে আপনার, যে কাটা কাটা দিয়ে দেখানো আছে, এটা হলো অসুস্থতা। এগুলা সব মিলেই লক্ষণ সমষ্টি। এই লক্ষণ সমষ্টি যার আছে, যেই দেহের আছে, জীবনী শক্তি সেই দেহেরই আছে। এটা আসলে এক সুরে বাঁধা একটা ঐক্যতান। এই ঐক্যতানটাকে আপনি ইচ্ছা করলেই সরাইয়া দিতে পারেন না একটা থেকে। আসলে এগুলো আলোচনা হলো আলোচনা বুঝার জন্য, কিন্তু আলাদা করার জন্য না। হেনিম্যান একটা জায়গায় বলেছেন যে আমরা ইচ্ছা করলেই জীবনী শক্তিকে আর দেহ থেকে বিচ্ছিন্ন করে দিতে পারি না, রোগ শক্তিকে আলাদা করতে পারি না, শুধু বুঝার জন্য একটু আলাদা করি, আর কিছু না। ঠিক একইভাবে আপনি এই গাছটা দিয়েও বুঝতে পারেন যে একটা বীজ ধীরে ধীরে প্রকাণ্ড অবস্থার সৃষ্টি করে, কিন্তু তার যে চালিকা শক্তি, গতিশীল প্রভাব সমস্ত গাছের মধ্যে দৃশ্যমান, শাখার মধ্যে, এই অদৃশ্য যে মূলের মধ্যে যেই অবস্থাটা আছে, এই সমস্ত শাখা প্রশাখার মধ্যে সেই অবস্থাটাই আছে। দৃশ্যমান বাহ্যিক অস্বাভাবিক যে লক্ষণ এই গাছের চারিদিকে আছে, তা জীবনী শক্তির অদৃশ্য বিকৃতি ছাড়া আর কিছুই না। দ্যাট ইজ কল রোগ। গাছের স্বাভাবিক অবস্থা যেটা, সেটা হলো জীবনী শক্তির প্রভাবে সুস্থতা, আর দৃশ্যমান বাহ্যিক যে অস্বাভাবিক লক্ষণ সমষ্টি, এটা মানুষের সাথে যদি চিন্তা করেন তাইলে সেটা রোগ। এবার কিছু কথা না বললেই নয়, সূক্ষ্ম শক্তির বৈশিষ্ট্য।
সূক্ষ্ম শক্তির কিছু বৈশিষ্ট্য আছে, প্রয়োজন বোধে আমি এখানে শুধু পড়ে যাব, এর কোনো ব্যাখ্যা আমরা দিয়েছি এই জন্য যে সূক্ষ্ম শক্তির ধারণাটা আপনাদের মধ্যে পৌঁছে যায়। প্রত্যেকটি সূক্ষ্ম পদার্থের মধ্যে সুনির্দিষ্ট নিয়ম মাফিক জ্ঞান আছে। সূক্ষ্ম পদার্থ কখনো সুস্থ বা বিকৃত হতে পারে না, বিকৃত হতে পারে। সূক্ষ্ম পদার্থ কখনো সুস্থ বা বিকৃত হতে পারে না। সূক্ষ্ম পদার্থ স্থূল, মূলত স্থূল হতে পারে না। সূক্ষ্ম পদার্থ স্থূল পদার্থের সম্পূর্ণ পরিবর্তন হলেও তা বিকৃত করে না। শারীরিক যে স্থূল বিকৃতিটা হয়, এগুলো আর কিছু নয়, সূক্ষ্ম জীবনী শক্তিরই বিকৃতি। স্থূল পদার্থ ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হয়ে সূক্ষ্ম পদার্থে পরিণত হতে পারে। ওই আগেও একটা কথা টাচ করে গেছি আমি, স্থূল পদার্থ ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হয়ে সূক্ষ্ম হতে পারে, কিন্তু একবার সূক্ষ্মতা লাভ করলে, এটা উদাহরণ দিয়ে বোঝানো যায়, কিন্তু এখন বোঝানো যাবে না, লাভ করলে তা আর স্থূল অবস্থায় থাকে না। যেমন বাষ্প শক্তিকে ইচ্ছা করলেই পানি বানাতে পারবেন না, এই কথাটার অর্থ এই। সূক্ষ্ম পদার্থকে কখনো স্থূল দ্বারা পরিমাপ করা যায় না। সূক্ষ্ম পদার্থ আপনাকে পারিপার্শ্বিক বস্তুসমূহের উপযুক্ত করতে জানে। সূক্ষ্ম পদার্থ একটি শক্তি স্বরূপ, যার নাম জীবন শক্তি। সূক্ষ্ম পদার্থ কেবল সূক্ষ্ম পদার্থ দ্বারাই আক্রান্ত হতে পারে, যেমন ঔষধ শক্তি দ্বারা জীবনী শক্তি আক্রান্ত হতে পারে। সংক্ষেপে বলা যায়, আমাদের স্বাস্থ্য এবং রোগ জীবনী শক্তির অবস্থাগত প্রভেদ মাত্র, অবস্থাগত প্রভেদ। ডাক্তার ক্যান্ট বলেন, যদিও আমি বহু বছর যাবৎ অর্গানন, কেন আমরা পড়ি এই প্রসঙ্গে একটু কথা, যদিও আমি বহু বছর যাবৎ অর্গানন অধ্যাপনা করেছি, ডাক্তার ক্যান্ট বলেন, তবুও যখনই এটা পাঠ করি তখনই এর মধ্যে কোনো নূতন ভাব পেয়ে থাকি, এবং সে ভাবটি প্রচলিত শিক্ষার সমীচীন সত্যের উপর প্রতিষ্ঠিত বলেই অর্গানন গ্রন্থের নিরবচ্ছিন্ন অধ্যয়ন দ্বারা উত্তরোত্তর এর গভীরতর অর্থ প্রতিভাত হয়ে থাকে। অর্থাৎ প্রাকৃতিক সত্য, যে কথা আমি প্রথম বলেছিলাম, প্রাকৃতিক সত্য বিজ্ঞানের মুখামুখি নয়। কাজে প্রাকৃতিক সত্যকে যত উদ্ঘাটন করবেন, সত্যই বেরিয়ে আসবে। আমাদের আজকের আলোচনার ভিতর থেকে আমরা যা জানতে পারলাম আলোচ্য বিষয় থেকে, তা হলো জীবনী শক্তির পরিচয়, যেখানে আমি উল্লেখ করতে পেরেছি সম্ভবত জীবনী শক্তি শরীর যন্ত্রকে বাঁচিয়ে রাখে। আরেকটি বিষয় ছিল আমার জীবন বিরোধী উপাদানের গতিশীল প্রভাব, সেখানে রোগ প্রভাবিত জীবনী শক্তি একই রোগ সৃষ্টি করতে পারে, এই জিনিসটাও আমি আপনাদেরকে সামনে পেশ করেছি। রোগের উৎপত্তি ও তার বিকাশের ধরন কি হতে পারে তার আলোকে আমি কথা বলেছি। লক্ষণ সমষ্টিই বর্তমান রোগের সমগ্র প্রতিক্রিয়া। জীবনী শক্তি ও রোগ শক্তির ধরন বলতে গিয়ে দেহ ও জীবনী শক্তি সামগ্রিকভাবে এক ও অভিন্ন, এ কথাটা আমি আপনাদেরকে সামনে পেশ করতে সক্ষম হয়েছি বলে আমার বিশ্বাস। আমার জ্ঞান সীমিত জ্ঞান নিয়ে এই আলোচনাটা এভাবে করা, এটার কোনো প্রয়োজন, এটা এমন একটা বিষয় নয়, দৃশ্যমান বিষয় নয় যা বোঝানো যাবে, কোনো রোগ নয় যার উপরে আলোচনা করলে আপনার আনন্দিত হবেন। এটা অর্গাননের একটি বিষয়, এবং সেটা অদৃশ্য একটি বিষয়। জীবনী শক্তি বিতর্কিত বিষয়। আমি হেরিম্যান যেভাবে বলেছেন সেভাবেই জীবনী শক্তিকে বুঝতে চাই, আপনাদের সামনে সেভাবেই পেশ করলাম। আমার ভুল ত্রুটিগুলো, আমার জ্ঞানের অপরিপক্কতা আমাকে ধরিয়ে দিলে আমি খুশি হব। আর যদি কারো কোনো উপকারে লাগে, সেটা আপনাদের বদান্যতা। আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা, সালাম, সুস্বাস্থ্য কামনা করে আমার আলোচনা আমি এখানেই শেষ করলাম। পরবর্তী আলোচনা বিষয় হবে রোগ শক্তি, ঔষধ শক্তি ও আরোগ্য বিধান, অর্গানন পর্ব ৮। আমার আলোচনা সমূহ যদি পেতে চান, আলোচনা সমূহের ভিডিও পাওয়া যাবে ইউটিউব, আমার নাম লিখলে KM আলাউদ্দিন, আমি দিয়ে দিলাম। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।